2 ঘন্টা হয়ে গেছে, আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। প্যাডের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য। অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বরে না। আগে তো তাও একটু থাকতো, এখন আসেই না। হঠাৎ তীব্র গ্যাস সংকট, রাজধানীতে চরম ভোগান্তি, টিমটিম আগুনে রান্না করতে হিমশিম দশা, ফিলিং স্টেশনেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। পরিস্থিতি একদম খুবই খারাপ। কালকে 2:30টার সময় সিরিয়াল লাগাইছি, গ্যাস পাইছি মাগরিবে আজানের সময়। প্রতিদিন যদি এরকম হয়, আমাদেরও তো একটা সংসার আছে। আজকে তো হাফ বেলা শেষ, তাহলে আমি টাকাটা উঠাবো কি করে? আমার সংসার আছে। 6টার দিকে এখন বেলা বাজে 1টা, এখন পর্যন্ত গ্যাস পাই নাই। কোথার তো মালিকের জমা দেওয়ার, কোথার থেকে আমাদের প্যাডের খাবার জোগাবো। লাইনে কোনো গ্যাস নাই, সবার জন্য সমস্যা। আমাদের পাম্পের জায়গায় ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল, স্টাফের বিল, সব কিছু মিলেই একটা সংকটে পড়ে গেছি আমরা। কারিগরি ত্রুটিতে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ কম, নিজস্ব জ্বালানি অনুসন্ধানে ব্যর্থতায় পিছু ছাড়ছে না সংকট। কারিগরি ত্রুটি হয়েছে, এই কারণে 450 কম থাকবে। এখন অ্যাকর্ডিংলি সব গ্রাহক কম পাবে গ্যাস। মানুষের গ্যাস দিতে পারছে না, সে সমাধান কি মানুষ করবে? যারা কোম্পানি হয়ে বসে আছে, কোম্পানির সুবিধা ভোগ করছে, যদি এই সব সমস্যার সমাধানে তাদের কোনো অবদান না থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে 9,000 কোটি টাকা, একনেকে 8 প্রকল্প অনুমোদন। টেক্সটাইল খাতের সমস্যা নিরসনে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর। নৈতিক স্খলনের দায়ে জামায়াত এমপির পদত্যাগ দাবিতে বিক্ষোভ, কাবিননামা করলেও বিয়ের বিষয়ে জানেন না কাজী, সালিসি অনুমতিপত্র না থাকায় নেই দ্বিতীয় বিয়ের আইনি বৈধতা। বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন 5,13,000 টাকা, সর্বোচ্চ 7,91,000। 30 জুলাই থেকে হজ ও ওমরা মেলা করবে হাব। आप अगर सदन नियोजित तरीके से नहीं चलाना चाहते तो सदन की कार्रवाई नहीं चलेगी। প্রশ্ন ফাঁস ইস্যুতে ভারতের লোকসভায় বিরোধীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা ককরোচের। আলোচনার জন্য প্রস্তুত মোদী সরকার। হঠাৎই তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট, ভোগান্তিতে সব শ্রেণীর গ্রাহক। টান পড়ছে অনেকের জীবিকায়, কমছে শিল্প কারখানার উৎপাদন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সংকট। কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে তাও জানাতে পারেনি কর্তৃপক্ষ। আহমেদ অন্তর ও প্রিন্স আরেফিনের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। আবারও বেড়েছে সংকটের তীব্রতা, গ্যাস পেতে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। গত কয়েকদিন ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে দিনভর দেখা যাচ্ছে যানবাহনের এমন দীর্ঘ সারি। কোনোটিতে চাপ কম, আবার কোনো ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস না থাকার নোটিশ। খুবই কষ্ট, এটা বইলে বোঝানোর মতো কিছু নাই। 2 ঘন্টা হয়ে গেছে, আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাস নিতে পারতেছি না, এখন কখন যে আসবে এর কোনো শিওর নাই। পরিস্থিতি একদম খুবই খারাপ। কালকে 2:30টার সময় সিরিয়াল লাগাইছি, গ্যাস পাইছি মাগরিবে আজানের সময় 6টার দিকে। 4.5 ঘন্টা এখানে চলে গেছে, আরো পাইতে লাগবে আর আধা ঘন্টা। প্রতিদিন যদি এরকম হয়, আমাদেরও তো একটা সংসার আছে, আমাদেরকার জীবন আছে, কষ্ট দুঃখ কার কাছে কমু? তীব্র সংকটে দিনের বড় একটি সময় চলে যাচ্ছে গ্যাস পেতে, তাই জীবিকায় টান পড়ছে অনেকের। 4 ঘন্টা গ্যাস পাইছি 131 টাকা। সিরিয়াল দিতেই আমার 1 টাকার গ্যাস চলে গেছে। আমি এখন ডিউটি করবো কি দিয়ে? আজকে তো হাফ বেলা শেষ, তাহলে আমি টাকাটা উঠাবো কি করে? আমার সংসার আছে। 6 ঘন্টা আমার নাই, মন চায় না আর গাড়ি চালায়। কি পরিমাণ অসহ্য, শুধু প্যাডের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য। সংকটে ভোগান্তি বেড়েছে আবাসিক গ্রাহকদের, কোনো রকমে জ্বলছে চুলা, তাই রান্না করতে হিমশিম অবস্থা। মাঝে মধ্যে একদম অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বরে না। বাইরে থেকে খাবার কিনে আনতেছে, এখন সকালে নাস্তা ঠিক মতো বানাইতে পারতেছে না। খুব কষ্ট গ্যাসের, আগে তো তাও একটু থাকতো, এখন আসেই না বলতে গেলে। গ্যাসের সংকটে কমছে শিল্প উৎপাদন, বিপাকে অন্যান্য গ্রাহকরাও। বর্তমানে দেশে 4,000 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 2,600 মিলিয়ন ঘনফুট গ্যাস। কর্তৃপক্ষ বলছে, কারিগরি সমস্যায় এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমেছে 450 মিলিয়ন ঘনফুট, তাই বাড়ছে সংকট। আর এই অবস্থা চলতে পারে আরও কয়েকদিন। কারিগরি ত্রুটি হয়েছে, এই কারণে 450 কম থাকবে।
এখন অ্যাকর্ডিংলি সব গ্রাহক কম পাবে গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন ব্যবস্থাপনায় ঘাটতি ও নিজস্ব সম্পদ অনুসন্ধানে ব্যর্থতার কারণেই সংকট পিছু ছাড়ছে না। মানুষের গ্যাস দিতে পারছে না, সে সমাধান কি মানুষ করবে? যারা কোম্পানি হয়ে বসে আছে, কোম্পানির সুবিধা ভোগ করছে, কোম্পানির কর্তৃত্ব ক্ষমতা সব নিয়ে বসে আছে, তাদের কর্তৃত্ব ক্ষমতা নেতৃত্ব কিসের প্রয়োজনে? কেন, যদি এইসব সমস্যার সমাধানে তাদের কোনো অবদান না থাকে? সংকটের টেকসই সমাধানে সিস্টেম লস কমানো ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গ্যাসের সংকটে সারা বছরই কম বেশি ভুগতে হয় গ্রাহকদের, তবে কখনো কখনো এ সংকট এতটাই তীব্র আকার ধারণ করে যা সামাল দেয়া বেশ কঠিন হয়ে পড়ে। আর এই অবস্থার টেকসই সমাধান চান গ্রাহকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার মানিক মোহাম্মদ ওমর, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁয়ের একটি গ্যাস পাম্পে। এখানে সকাল থেকে ভোরবেলা থেকে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে। আমরা এখানে যারা চালক আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, যারা এই পাম্পটির স্টাফ আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। স্টাফ এবং চালক দুই পক্ষই আমাদেরকে যেটা জানিয়েছেন, সকাল 8টা থেকে এখানে গ্যাস দেয়া বন্ধ আছে, অর্থাৎ এখানে এই পাম্পটিতে গ্যাসের সরবরাহ নেই। শুধু এখানে নয়, ঢাকা শহরের অধিকাংশ পাম্প, প্রায় সব পাম্পই নাকি এখানে বন্ধ করা আছে বলে আমাদেরকে চালকরা জানিয়েছেন। চালকরা বলছেন যে তারা বিভিন্ন পাম্পে গিয়ে গ্যাস সংগ্রহ করার চেষ্টা করেছেন, কিন্তু সেখান থেকে তারা ব্যর্থ হয়ে বিভিন্ন পাম্প ঘুরে এসে এখানে এসেছেন। এখানকার যে যানবাহনের চিত্র, আমরা যে চালক তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে তেজগাঁর যে পাম্পটা, এখান থেকে তারা যে এসেছেন সেটা তারা কারওয়ান বাজার রেল ক্রসিং থেকে লাইন ধরে এখান পর্যন্ত এসেছিলেন, কিন্তু তারপরও গ্যাস নিতে পারেননি। গতকাল রাত 9টা বাজে পাম্প যখন গ্যাস দিতে শুরু করেছে তখনও গ্যাস আসেনি, তখনও পাম্পের লাইন ছিল না, গ্যাস ছিল না। তারপর 10টার কিছু সময় পরে এসেছে বলে আমাদেরকে স্টাফরা জানিয়েছে। পাম্পের স্টাফরা আমাদেরকে আরও জানিয়েছেন যে ভোরবেলা থেকে যে সারিগুলো তৈরি হয়েছিল, যানবাহনের যে দীর্ঘ লাইন তৈরি হয়েছে, সেই লাইনগুলোতে এখনও তারা দিতে পারেনি। সেজন্য তারা একটা দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছে, তারা আসলে সেই ভোগান্তিটার একটা চাক্ষুষ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। এবং এই যে গ্যাসের সংকট, বাসাবাড়ির পাশাপাশি গ্যাসের পাশাপাশি যে পাম্পগুলোতে যে ধরনের সংকট তৈরি হয়েছে, এর ফলে আসলে উপার্জনক্ষম মানুষের যারা রাইড শেয়ারিং অ্যাপের মতো সার্ভিসগুলো দিয়ে থাকে, তারা আসলে খুবই বিপাকে পড়েছেন। এই ছিল তেজগাঁও থেকে আমার কাছে সবশেষ। তেজগাঁও ফিলিং স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় 9,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 9টি প্রকল্প তোলা হয়। পর্যালোচনা শেষে 8টির অনুমোদন দেওয়া হয়। মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা রক্ষার প্রকল্প পর্যবেক্ষণে পাঠানো হয়েছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ ব্যয় 9,492 কোটি টাকা বাড়িয়ে 27,045 কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 9টি প্রকল্পের মধ্যে 8টি অনুমোদন করা হয়েছে, আর একটি কিছু অবজারভেশন দেওয়া হয়েছে। দীর্ঘসূত্রিতার পেছনে এই যে দীর্ঘদিন ধরে যে চর্চা চলছে এবং দায়িত্বহীনতার জায়গা চলছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের জায়গা চলছে, জবাবদিহিহীন একটা অবস্থা চলছে, সেইটার ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এইগুলোর ক্ষেত্রেও সাধারণভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অবজারভেশনগুলো আছে। বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে আগামী সপ্তাহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, বস্ত্র খাতের সমস্যা অনেক পুরনো হলেও আগের কোনো সরকারই তা সমাধান করেনি। সরকার কার্যকর পদক্ষেপ নিলে বিদ্যমান সমস্যার সমাধানে 1.5 বছর সময় লাগতে পারে। উদ্যোক্তারা সরকারকে এ সময় দেবে বলেও জানান শওকত আজিজ। সরকার আন্তরিক হলে বস্ত্রখাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে BTM এর সভাপতি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বন্ধ ও অর্ধবন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে।
এখন কি করা যায়, কি ধরনের প্যাকেজ দেওয়া যায়, বা আমাদের ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন, এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন, এটা কি আরও কীভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। নৈতিক স্খলনের দায়ে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন তার নির্বাচনী এলাকার মানুষ। এদিকে 17 জুন কাবিননামা করলেও দ্বিতীয় বিয়ের বিষয়ে কিছু জানেন না বলে দাবি কাজীর। কাবিননামাতেও সে নেই সালিসি কাউন্সিলের অনুমতিপত্র। আইনজীবী বলছেন, শুধু প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ের আইনি বৈধতা নেই। একটি কক্ষে তরুণীর সঙ্গে সাতক্ষীরা 4 আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়। শুরুতে এই ভিডিও এআই দিয়ে তৈরি বলে দাবি করে জামায়াত সংশ্লিষ্ট বিভিন্ন মহল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন জামায়াতে ইসলামীর এই এমপি। কাবিননামার কাজী মাওলানা বাকিবিল্লাহ সাংবাদিকদের জানান, বিয়ের বিষয়ে কিছু জানেন না তিনি। বড় সাক্ষীরা তার কাছে আসলে 17 জুন বিয়ের রেজিস্ট্রি করে দেন তিনি। ওনারা কোথাতে করছে আমি জানি না, তবে উনি বিয়ে করে আসছে আমার কাছে। সাক্ষীরা যারা যারা উপস্থিত ছিলেন বিয়েতে, তারা সবাই আমার সামনে এসে গেছে। 17 জুন বিয়ে রেজিস্ট্রি করা হলেও 22 জুন চাকরির জন্য এমপির জোর সুপারিশ করা ওই তরুণীর বায়োডাটায় নিজেকে অবিবাহিত হিসেবে উল্লেখ করা হয়। এদিকে কাবিননামা ও তরুণীর বায়োডাটা পর্যবেক্ষণে মেলে তথ্যের নানা অসঙ্গতি। বায়োডাটায় উল্লেখ করা তরুণীর মায়ের নাম ও স্থায়ী ঠিকানার সঙ্গে মিল নেই কাবিননামায়। এছাড়া কাবিননামায় গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে বলা হলেও সালিসি কাউন্সিলের অনুমতির বিষয়েও নেই কিছু উল্লেখ। আইনজীবী জানান, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রে সালিসি কাউন্সিলের অনুমতি বাধ্যতামূলক। শুধুমাত্র প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ের কোনো বৈধতা নেই আইনে। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রী যদি বলবৎ থাকে, প্রথম স্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক নয়। সেখানে স্পষ্ট বলা আছে সালিসি পরিষদ, অর্থাৎ সালিসি পরিষদের অনুমোদনই যথেষ্ট। আর প্রথম স্ত্রী যদি অনুমোদন দেয়ও, সেটা আইনগত কোনো বৈধতা নেই। এদিকে নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা 4 আসনের জামায়াতের এই সংসদ সদস্যের এমপিত্ব বাতিলের দাবিতে তার নির্বাচনী এলাকা শ্যামনগরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। অনৈতিক কর্মকাণ্ডের অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মোংলায় মানববন্ধন ও পুষ্পতলিকা দাহ করেছে সচেতন নাগরিকরা। গাজী নজরুল যে কাজ করেছে তার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। তিনি যে কর্মে লিপ্ত ছিলেন, এটা মুসলমান হিসেবে আমাদের ব্যক্তিত্বে লেগেছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। মিষ্টি মিষ্টি কথা বলে নোংরামি করবেন, এটা আমরা মেনে নিতে পারবো না। এদিকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কে প্রমাণ পেলে দলীয়ভাবে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতের মিডিয়া সেল। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈঠক শেষে দলটির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং গণভোটের রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ নিয়েও আলোচনা হয়েছে, তবে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়নি। সামনের দিনগুলোতে বাংলাদেশের প্রসপারিটির জন্য বাংলাদেশ এবং ইউএসের সাথে ইউএসের মধ্যে একটা বেটার ডিপ্লোম্যাটিক রিলেশনের বিষয়, এবং বাংলাদেশকে বা আমাদের দিক থেকে বিশেষ করে বাংলাদেশকে কিভাবে এই সাউথ এশিয়ার একটা স্ট্রং ইকোনমিক অ্যান্ড স্ট্রং কান্ট্রি হিসেবে গড়ে তোলা যায়, এ বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। এবার জুলাইয়ের দিনলিপি। জুলাইয়ের শেষ দিকে এসে আন্দোলন দমাতে একের পর এক কৌশল অবলম্বন করে আওয়ামী লীগ সরকার। 24-এর এই দিনে কারফিউর মধ্যে সারা দেশে অব্যাহত ছিল চিরুনি অভিযান। সমন্বয়ক, বিরোধী মতের রাজনৈতিক দলের নেতা কাউকেই ছাড় দেওয়া হচ্ছিল না। 4 সমন্বয়কের খোঁজ না পেয়ে সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। অন্যদিকে সরকারের তরফ থেকে আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছিল। কি ঘটেছিল রক্তিম জুলাইয়ের 22 তারিখ, বিস্তারিত থাকছে নাজমুস সালেহের প্রতিবেদনে। উত্তাল জুলাইয়ের এক একটা দিন ছিল কল্পনার চেয়েও ভয়ঙ্কর। প্রতিটি মুহূর্তই যেন রাতের চেয়েও অন্ধকার। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। জুলাইয়ের 22 তারিখ তৃতীয় দিনের মতো দেশ জুড়ে চলছিল কারফিউ।
সেদিন তড়িঘড়ি করে কোটা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দেয় শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, আন্দোলন দমনের কৌশল হিসেবে প্রজ্ঞাপনকে ঢাল হিসেবে ব্যবহার করে স্বৈরাচার সরকার। তখন শুধু আন্দোলন কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না, জনতার প্রত্যাশা অনুযায়ী আন্দোলন চালানোর সিদ্ধান্ত নেন তারা। ওই সময় তো কোটা আন্দোলন বা কোটার যে দাবি সেইটা প্রধান দাবি না, তখন সেইটা তো হয়ে গিয়েছিল যে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে এবং শেখ হাসিনার মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। আমরা কোটা সংস্থান সুরাহান আপনি করলেন, বাট নয়তো সুরাহাটাকে গুলির বিচারটাকে, দ্যাটস ওয়াই আন্দোলনটা হচ্ছে আপনাকে সামনের দিকে অগ্রসর হয়। 22 জুলাই আরও 13 জন নিহতের খোঁজ পাওয়া যায়। সব মিলিয়ে 6 দিনে নিহত হন 187 জন। শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি ও জামাত তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিছু উস্কানিদাতা রয়েছে, তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য এই ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে। বিপুল ধরপাকড় আর গুলির মুখেও ঢাকার কয়েকটি স্পট দখলে রাখে ছাত্র জনতা। যাত্রাবাড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের সমন্বয় করেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের নেতারা। ক্যাম্পাস বন্ধ হওয়ার পর স্থানীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়। যেখানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ছাত্র শিবির পক্ষ থেকে আমরা আমাদের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ভাইদেরকে এভাবে রিজনগুলো ভাগ করে দিয়েছিলাম, সাধারণ শিক্ষার্থীদেরকে মোবিলাইজড করে অ্যাকোমোডেট করে যারা আন্দোলন নিয়ে আসা যায় এভাবে মূলত করেছিলাম। একই সময়ে রাজধানীর রামপুরা বাড্ডা এলাকা হয়ে ওঠে আন্দোলনের আরেক দুর্গ। সেখানে ছাত্র জনতার আন্দোলন সমন্বয় সম্পর্কে জানাচ্ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমরা 22 তারিখে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নেতাকর্মীরা যে অঞ্চলে থাকুক না কেন এখন আনুষ্ঠানিকভাবে 4টা স্পটে ভাগ হয়ে আন্দোলন করবে। আমার যেহেতু বাসা এইদিকে রামপুরাতে ছিল, আমি আসলে বেশিরভাগ সময় পল্টন রামপুরাতে সব থেকে বেশি অবস্থান করেছি। 22 জুলাই যাত্রাবাড়ি পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সেই সময়ে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। আন্দোলনে পুলিশ হত্যার জন্য টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করা হয়েছে বলে মন্তব্য করেন তারা। জুলাই আন্দোলনের ভয়াবহ স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। মধ্য জুলাই থেকে প্রতিদিনই রক্ত ঝরেছে যাত্রাবাড়ি এলাকায়। বীর দর্পে লড়াই করে গেছে সেখানকার ছাত্র জনতা। যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে বিশাল এলাকা জুড়ে অসংখ্য শহীদের স্মৃতিফলক সাক্ষ্য দিচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল উত্তাল জুলাইয়ের প্রতিটি দিন। অভ্যুত্থানের প্রতিটি পাতায় রক্তাক্ষরে লেখা থাকবে আন্দোলনের দুর্ভেদ্য ঘাঁটি যাত্রাবাড়ির নাম। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনের সময় 3 বিচারকের সঙ্গে আসামি পক্ষের আইনজীবীদেরও থাকার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ন্যায় বিচার নিশ্চিত করতে ও সাক্ষ্যের সত্যতা যাচাইয়ে বিচারকদের এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী আইনজীবীদের আয়নাঘর পরিদর্শনের এখতিয়ার আছে। ডিজিএফের বন্দিশালা ভিজিটের সময় যাইতে পারবেন এবং এই ব্যাপারে যে সময় এবং তারিখে মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ ভিজিটে যাবেন তার আগে ডিফেন্স কাউন্সিলসকে বা আইনজীবীগণকে যথাযথভাবে নোটিফিকেশন করা হবে, অর্থাৎ নোটিশ দেওয়া হবে। জুলাই আন্দোলনে বিএনপির 460 জন আত্মাহুতি দিয়েছেন এমন কোনো ত্যাগ অন্য কোনো রাজনৈতিক দলে খুঁজে পাওয়া যাবে না। সকালে মহাখালী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে একথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকারকে প্রতিহত করতে গিয়ে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির এই ত্যাগের কারণেই দেশে জুলাই আগস্ট আন্দোলনের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশ নিট ও ক্লিন রাখার দায়িত্ব পালন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে ছাত্রদল একটি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সংগঠন হিসেবে উপহার দেবে বলে জোর দেন তিনি। হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তার ফলশ্রুতিতে তো জুলাই আগস্টের সৃষ্টি হয়েছে। এই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের ছাত্র দলের 460 জন নেতাকর্মী আত্মহতি দিয়েছে। অন্য একটা রাজনৈতিক দলের দেখান তো এরকম শত শত নেতাকর্মী আত্মহতি দিয়েছে কিনা। সন্ত্রাস চাঁদামুক্ত একটা ভালো সংগঠন উপহার দিবে, যেখানে ছাত্রদল থাকবে, সেই ছাত্রদল হবে মানবিক জনসেবার ছাত্রদল।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কেন স্নাতক করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করা, স্থানীয় সরকার আইন 2009-এর 26 নম্বর ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়। এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট। বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এবার সর্বনিম্ন প্যাকেজে খরচ 5,13,000 টাকা, সর্বোচ্চ প্যাকেজের মূল্য 7,91,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আরেকটি প্যাকেজের মূল্য 5,95,000 টাকা ধরা হয়েছে। হাব মহাসচিব জানান, সরকারের সঙ্গে মিল রেখে সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হয়েছে। 30 জুলাই থেকে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলা অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে 1 লাখের বেশি মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। হাজিদের যাওয়া আসা থেকে শুরু করে হজ পালন সবকিছুর ব্যবস্থা সরকারি ও বেসরকারি দুইভাবেই করা হয়। মঙ্গলবার সরকারিভাবে পবিত্র হজ প্যাকেজ 2027 ঘোষণার পর বুধবার বেসরকারি প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। বুধবার রাজধানীর পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাব সভাপতি জানান, সরকার ঘোষিত প্যাকেজের সঙ্গে মিল রেখে সর্বনিম্ন 5,13,000 সহ মোট 3টি প্যাকেজ করা হয়েছে। এবছর কোরবানির অর্থ নোশক মাসার প্ল্যাটফর্মে পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় বেসরকারি মাধ্যমের প্যাকেজে কোরবানির অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে সকল প্যাকেজে খাবারের অন্তর্ভুক্ত করা আছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য 3টি প্যাকেজ করা হয়েছে। সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে হাব মহাসচিব জানান, সার্বিক বিবেচনায় এবার কমেছে হজের খরচ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমান ভাড়া এবং বাংলাদেশ পর্বের খরচ অনেক কমেছে, কিন্তু রাজকীয় সৌদি সরকারের পর্বের যে খরচ, আপনারা জানেন যে এবছর সৌদি সরকারের যে ডি ক্যাটাগরি সার্ভিস ছিল সেটি তারা প্রত্যাহার করেছে। আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে, যার কারণে সৌদি পর্বের খরচ অনেক গুণ বেড়েছে। এখন টোটাল মূল্য হিসাব করতে গেলে আপনাকে এই হজ প্যাকেজ মূল্য বেড়েছে, কিন্তু আগের তুলনা যদি আমরা করি এই হজ প্যাকেজের মূল্য কমেছে। 2027 সালের হজের নিবন্ধন আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল থেকে। মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় 5,05,000 টাকা। অপর প্যাকেজ 6,15,000 টাকা নির্ধারণ করা হয়। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বাড়ছে। এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও 45টি পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে নীলফামারীর নিচু এলাকা। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনার ভাঙনে ভিটে মাটি হারিয়ে অনিশ্চয়তায় বহু মানুষের জীবন। তরতর করে বাড়ছে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি। এখনও বিপদসীমা অতিক্রম না করলেও স্রোতের তোড়ে 45টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীন হচ্ছে শত শত বিঘা আবাদি জমি ও বসতবাড়ি। নদীগর্ভে ভিটামাটি হারিয়ে অনিশ্চয়তায় অনেকের জীবন। ভবিষ্যৎ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। সরকারি সহায়তার আশায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা। ভাঙনের মধ্যে নতুন করে বসতি গড়ে টিকে থাকার চেষ্টায় কেউ কেউ। জায়গা জমি সব যাচ্ছে, বাড়ি ঘর দুয়ার গেছে, গাছপালা যা আছে নদী নালা সব নদীতে গেছে। জমি গেল, এখন আমরা কি দিয়ে চলবো? এখন খাওয়ান খারাপ নাই কারো। পানি বাড়তে থাকায় গাইবান্ধার চর ও নদী তীরবর্তী নিচু এলাকার ফসল ডুবে ক্ষতির মুখে কৃষক। জমির ভিতরে পাট ছিল, পাটও আমরা ধরতে পারি নাই, আর বড় বড় গাছ এগুলো আমরা ধরতে পারি নাই। তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলার 6টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দী 2 থেকে 3,000 মানুষ। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। এমন পর্যায়ে নদী এখন চলে আসছে যে আমার বাস্তব ভিটা এবং বাড়ি থাকার মতো উপযোগী নয়। ওই 100-200 চাল দেয়, কত তোমার অনুদান দিয়ে দিছি। এই ব্যবস্থা কই থিয়ে আর কোনোদিন বস্তা আমাকে দেয় না। নেত্রকোনার কলমাকান্দার খারনই এলাকায় পাহাড়ি ঢলে কৃষিজমি, সড়ক ও একটি স্কুলের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি থাকলেও বন্যার শঙ্কা দেখছে না পানি উন্নয়ন বোর্ড। আগামী 2 থেকে 3 দিন পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। এর ফলে সামনে
কোনো স্বল্পমেয়াদী বন্যা হওয়ার আশঙ্কা নেই। আমরা পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখছি। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনার বাঁধ ভেঙে নদীতে বিলীন হচ্ছে বসতঘর, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ঝুঁকিতে থাকা ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বন্যা, ভূমিধস সহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $1 লাখ অনুদান দিয়েছে চীন। সকালে রাজধানীর মগবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির অনুষ্ঠানে অনুদান হস্তান্তর করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে তিনি বলেন, যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে তখনই পাশে দাঁড়িয়েছে চীন। সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে। ইয়াও ওয়েন আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়ে যাবে চীন। পাশাপাশি নদী ব্যবস্থাপনায় দুই দেশ একসঙ্গে কাজ করলে বন্যাজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। The Chinese government and the people, for the government and people of Bangladesh. In the midst of a storm and floods, it conveys our most simple yet heartfelt goodwill. Disaster are merciless, but humanity is compassionate. Whenever the people of Bangladesh face hardship, China has always reached out. দুপুরের সময় আরও থাকছে। ভারতে প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন নিতে পারবে 4 থেকে 7 বছর বয়সীরা। হাসপাতালে ভর্তি কমাতে কার্যকর ভূমিকা রাখার দাবি, দ্রুত প্রকোপ কমার আশা। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর বিষয়ক পলিসি কনক্লেভে বক্তব্য রাখছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমরা একটা কমিটি করেছি অর্থ মন্ত্রণালয়ে, যে কিভাবে আমরা এই কারেন্ট বিল সাথে এই 67,000 crore টাকা কীভাবে পে করবো আপনার। ইটস এ হেভি প্রেশার অন দ্য এক্সচেকার। তো আমি এইগুলো কথা বলছি যে আপনারা ভয় পাবেন না, আপনারা ভয় পাবেন না। আমরা হ্যান্ডেল করছি এবং খুব ডেডিকেটেডলি অনেস্টলি হ্যান্ডেল করছি। মাও ভাই আগে বলেছে যে আমি তো আপনাদের লোক, আমি তো ব্যবসা বাণিজ্য করে এখানে এসেছি। আই নো দ্য পেইন অফ বিজনেসম্যান, আই নো দ্য পেইন অফ ব্যাংক। আমরা বাঙালি জাতি, আমরা ব্যবসা যারা করেছি, ইন্ডাস্ট্রি যারা করেছি, আমি বলবো যে আমাদের মতো এত সাহসী কেউ নাই। কারণ যে দেশে ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন করে তার 30% কস্টিং 30% দিতে হয় ব্যাংকে, সার্ভিস চার্জ থেকে শুরু করে, তারপরে প্রফিট করে ঘরে দিয়ে ডাল ভাত খেতে হয়। তো একমাত্র বাঙালি পারে, আর কেউ পারবে না এটা করতে। পৃথিবীর কোথাও এটা নাই, কিন্তু আমরা পারি, কারণ আমাদের মধ্যে ওই মনোবলটা আছে, আমাদের সাহস আছে, সেটা করতে পারি আর কি। যে আপনার লাভের পরিমাণ কত করতে হবে আমাদের, তাহলে 30% যখন আমরা এই সরকারি ইন্টারেস্ট, সার্ভিস চার্জ সব দিয়ে আর কি। তো এটাও আমাদের মাথায় আছে যে আমাদেরকে ইনভেস্টমেন্ট আনতে হবে, দেশকে ঘোরাতে হবে। এবং আপনি যেটা বললেন যে ব্যাংক খালি হয়ে গেছে, এই ব্যাংক খালি হয়েছে মানুষে, মানে কি বলবো, যে আমার কাছে এমনও আছে, আমার আত্মীয় স্বজনই আছে, সারা জীবন চাকরি করছে, রিটায়ারমেন্টের টাকাটা নিয়ে দিছে আপনার এই ব্যাংকগুলোতে, বিশেষ করে ইসলামিক যে ব্যাংকগুলো দিছে, প্রফিট বেশি পাবে, টাকা জমা দিছে, এখন তাদের নাই। এবং আমি বলি আপনাদের, আমার একজন আত্মীয়, তার সংসার চলছে না, সে টাকাটা রেখে দিচ্ছে। একটা মেয়ে তার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বক্তব্য রাখছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ফ্ল্যাটে ডাকাতির ঘটনার তদন্তে নতুন মোড়। মামলার সাক্ষী পাশের ফ্ল্যাটের মালিক জেসমিনি ডাকাতির পরিকল্পনাকারী। প্রতিবেশীর পেনশনের 20 লাখ টাকা স্বর্ণালংকার লুট করতে ভাড়া করেন 5 সদস্যের ডাকাত দল। মূল পরিকল্পনাকারী ওই নারী সহ 4 জনকে গ্রেফতারের পরে তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
18 জুলাই সন্ধ্যা 7:25 কামরাঙ্গীরচরের মাদারীনগর এলাকায় রক্সি গলির 10তলা অ্যাডভান্স টাওয়ারে ঢুকছে 5 জন ডাকাত, নিচে পাহারায় আরও 3 জন। 5ম তলার ফ্ল্যাটে ঢুকে 3 নারীর হাত পা মুখ বেঁধে মারধর করে। 25 মিনিটেই নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুণ্ঠন করে পালিয়ে যায়। টাকার ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার সেই দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হয় এক আসামিকে। কামরাঙ্গীরচরের মুসলিমবাগে অভিযান চালিয়ে ডাকাতির সাথে সরাসরি জড়িত মোহাম্মদ সজীব আলমকে গ্রেফতার করা হয়। সজীবের দেয়া তথ্যে গ্রেফতার হয় আরেক আসামি মোহাম্মদ রিপন মিয়া। জানা যায় এই ডাকাতির বাস্তবায়নকারী ফারুক খান, পরে তাকে আনা হয় আইনের আওতায়। ফারুক জানায় ডাকাতির মূল পরিকল্পনাকারী জেসমিন, ধরা পড়ে সেও। পুলিশ আরও জানায় ওই বাসায় 7 তলার একটি ফ্ল্যাটের মালিক গ্রেফতার জেসমিন। ভুক্তভোগী ওই পরিবারে তার ছিল নিয়মিত যাতায়াত। অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মকর্তার পেনশনের 20 লাখ টাকা দেখে ডাকাতির পরিকল্পনা সাজায় জেসমিন। জেসমিন ওরফে ইয়াসমিন ওই বাসায় বসবাস করত। তার সাথে ওই ভবনের 5ম তলায় বসবাসকারীদের নিয়মিত যোগাযোগ ছিল এবং ওই বাসায় যোগাযোগ ছিল, এবং সেই বাসাতে যে নগদ টাকা গচ্ছিত ছিল এই ব্যাপারে জেসমিন অবগত ছিল। জেসমিন পরিকল্পনা করে কিভাবে এই টাকা লুণ্ঠন করা যায়, সেই পরিকল্পনা অনুযায়ী সে তার পরিচিত কয়েকজনের সাথে যোগাযোগ করে এবং তাদের এই ঘটনায় উদ্বুদ্ধ করে। এখানেই শেষ নয়, পুলিশ বলছে ডাকাতি থেকে বাঁচতে নিজেই হন এ মামলার সাক্ষী। পুরো তদন্তে পুলিশের সাথে থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করেন জেসমিন। রাত্রেবেলা যখন আমরা ওই ঘটনাস্থল পরিদর্শন করি, সেই ঘটনাস্থলে জেসমিন নিজেই উপস্থিত ছিল। এখানে আরেকটা মজার তথ্য হচ্ছে, এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত জেসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসেবে সে রেখেছে। এই ঘটনায় এখনো অধরা আরো 4 ডাকাত। তাদের গ্রেফতারের মাধ্যমে লুণ্ঠিত বাকি টাকা উদ্ধারে অভিযানে পুলিশ। সংগঠিত হওয়ার পরপরই মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। প্রায় 1.25 লাখ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করবে এনবিআর। আয়কর থেকে 50 আর ভ্যাট থেকে আদায় হবে 60,000 কোটি টাকা। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফ এর সঙ্গে আলোচনায় এমন পরিকল্পনার কথা তুলে ধরেছে সংস্থাটি। নতুন করনীতির বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার ও বকেয়া আদায়ে গতি এনে দেওয়া হবে এই বাড়তি আয়ের যোগান। বিশেষজ্ঞরা বলছেন, এনবিআর এর কার্যকর অটোমেশন ও কর ফাঁকি বন্ধ করা না গেলে অধরাই থেকে যাবে রাজস্ব আদায়ের লক্ষ্য। এমএস আরিফিনের রিপোর্ট। বিগত সরকারের নেয়া $470 কোটি ঋণ কর্মসূচির মাঝপথে এসে নতুন করে $450 থেকে $500 কোটি ঋণ নিয়ে আইএমএফ এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি সরকার। অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক সহ নতুন ঋণ কর্মসূচির জন্য আইএমএফ প্রতিনিধি দলের সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল এনবিআর। সফরের দ্বিতীয় দিনেই এনবিআর এর উচ্চ পর্যায়ে একাধিক সভা করে আইএমএফ, যেখানে আয়কর ও মূল্য সংযোজন কর আদায়ে সংস্কারের অগ্রগতি জানতে চায় প্রতিনিধি দল। জোর দেওয়া হয় রাজস্ব আয় বাড়ানো সহ বিভিন্ন খাতে কর ব্যবস্থার পুনর্বিন্যাসে। জবাবে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায় এনবিআর। সূত্র বলছে, নতুন করনীতি বাস্তবায়নের মাধ্যমে আয়কর থেকে অতিরিক্ত 30,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনার কথা জানায় এনবিআর। একই সঙ্গে বকেয়া আয়কর থেকে আরও 15,000 কোটি টাকা আদায় সহ শুধু আয়কর থেকেই প্রায় 50,000 কোটি টাকা বাড়তি আয়ের লক্ষ্য সংস্থাটির। লক্ষ্যমাত্রা পূরণের জন্য যারা করজালের আওতার বাইরে আছে, আইন অনুযায়ী তাদেরকে করদাতা হওয়া উচিত, তাদেরকে করজালে আনা, প্লাস যার যতটুকু কর দেওয়ার কথা উনি ওই পরিমাণ কর দিচ্ছেন কিনা সেই বিষয়টা আনার্ট করা, উঠিয়ে আনা। একক ভ্যাট হার বাস্তবায়নে আইএমএফ এর চাপ থাকলেও চলতি অর্থ বছরের বাজেটে তা বাস্তবায়ন হয়নি। তবে নীতিগত ও প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়ন করে ভ্যাট আদায়ে গতি ফেরাতে চায় এনবিআর। পাশাপাশি বকেয়া আদায় সহ নানা উদ্যোগের মাধ্যমে এই খাত থেকে অতিরিক্ত প্রায় 60,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনা জানায় এনবিআর। রাজস্ব আদায়ে গতি বাড়াতে এনবিআর এর কাঙ্ক্ষিত অটোমেশন ও কর ফাঁকি বন্ধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারিতে জোর বিশেষজ্ঞদের। বাংলাদেশে যথেষ্ট রাজস্বের পটেনশিয়ালিটি রয়েছে, সেটি এখন আদায় করার দরকার আছে। এবারের বাজেটেও সেই লক্ষ্যমাত্রাগুলো ঘোষণা করা হয়েছে, কিভাবে তারা বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায় করবেন এবং করজালের বাইরে যারা রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন, তাদেরকেও এটির ভিতরে আনার তাদের লক্ষ্য রয়েছে। চলতি অর্থ বছরে এনবিআর কে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। সবশেষ অর্থ বছরে যা ছিল 5,99,000 কোটি টাকা। মে পর্যন্ত 11 মাসে আদায়ে ঘাটতি রয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। এমএস আরিফিন, সময় সংবাদ,
ঢাকা। বঙ্গোপসাগরের সার্বক্ষণিক নজরদারি চালাতে 2028 সালের মাঝামাঝিতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বলছে, সমুদ্রপথে চোরাচালান, মানব পাচার রোধ ও জলসীমায় অবৈধ মাছ আহরণ বন্ধে ভূমিকা রাখবে এই স্যাটেলাইট। শিগগিরই AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। শুভ খানের রিপোর্ট। ৭১-এ রক্ত দিয়ে পাওয়া ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে লড়াই করেই আদায় করে বঙ্গোপসাগরের বিশাল এলাকার মালিকানা। ২০১৪ ও ২০১২ সাল আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর সাগরের বুকে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার এলাকা পায় বাংলাদেশ। তখন থেকেই সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জোরালো দাবি ওঠে বিশেষজ্ঞ মহলে। কিন্তু মানচিত্রের অধিকার পেলেও সাগরের এই বিশাল এলাকায় এখনও নেই পর্যাপ্ত নজরদারি। কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে এই জলসীমা দিয়ে চলছে মানব পাচার, চোরাচালান সহ নানা অপরাধ। সাগরের ৪০ মিটারের কম গভীরতায় বাণিজ্যিক ট্রলারের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা কতটা মানা হচ্ছে তা দেখার জন্য কেউ নেই। এমন বাস্তবতায় নিজস্ব জলসীমার নিরাপত্তা নিশ্চিতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বঙ্গোপসাগর ইজ ভাস্টলি আনমনিটর্ড। আপনার যদি কোনো মনিটরিং সিস্টেম না থাকে তাহলে তো কেউ এখান থেকে মাছ ধরে নিয়ে আসবে। বঙ্গোপসাগরে যে আমাদের রিসোর্স আছে, এই রিসোর্সটাকেও প্রপারলি ইউটিলাইজ করার জন্য, এই রিসোর্সটাকে সাস্টেনেবল করার জন্য উই নিড দিস কাইন্ড অফ সলিউশনস, এই যে স্যাটেলাইট বেসড সলিউশন। BSCL বলছে, অক্টোবরের মধ্যে AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ হবে, যেখানে স্যাটেলাইটের বাণিজ্যিক সম্ভাবনা ও আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করা হবে। চূড়ান্ত অনুমোদন পেলে স্যাটেলাইট নির্মাণে ভেন্ডর বা নির্মাতা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নে কত টাকা খরচ হবে তা নির্ভর করবে স্যাটেলাইটের আয়ু ও কার্যকারিতার উপর। এই বছরের মধ্যে যদি একটা ডিসিশন নেওয়া যায় তাহলে মিনিমাম 18 মান্থস, জানুয়ারি 2027 থেকে ধরেন, ইফ এভরিথিং গোজ ওয়েল অ্যান্ড গোজ ভেরি ফাস্ট, তাহলে মিড 2028। এর আগে 2018 সালের 11 মে দেশের প্রথম স্যাটেলাইট BS-ON মহাকাশে উৎক্ষেপণ করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি জাতীয়তাবাদ কোনো ধর্ম, বর্ণ, গোত্র ও সংস্কৃতির সমস্যা হয় না। জিয়াউর রহমানের এই দর্শনের আলোকে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে কথা বলেন তিনি। সমস্ত ধরনের ভাষা, বর্ণ, ধর্ম, সংস্কৃতিকে অন্তর্ভুক্তি করেই কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে আমরা চর্চা করি, এবং এর আলোকেই কেবলমাত্র আমার ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখা সম্ভব। যদি এ বিষয়ে পরিষ্কার ধারণার কারো অভাব থাকে তাহলে বুঝতে হবে তার নির্বুদ্ধিতা অথবা অন্য কোনো মহলের এজেন্ট হিসাবে কেউ কাজ করছে। দেশের বাইরের খবর। প্রশ্নফাঁস ইস্যুতে ভারতের লোকসভায় বিক্ষোভ করছে বিরোধীরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। এদিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠি চার্জের অভিযোগের জরুরি শুনানির আবেদন খারিজ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এদিকে বিক্ষোভের মুখে আলোচনার জন্য প্রস্তুতের কথা জানিয়েছে মোদী সরকার। প্রশ্নফাঁস ইস্যুতে বিরোধী সদস্যদের তুমুল বিক্ষোভের মুখে বুধবার লোকসভায় অধিবেশন শুরু হওয়ার মাত্র 1 মিনিটের মাথায় মুলতবি ঘোষণা করেন স্পিকার ওম বিরলা। অল্প সময়ের পর আবারও শুরু হয় অধিবেশন। প্রশ্নফাঁস ইস্যুতে তাৎক্ষণিক আলোচনার দাবি জানান বিরোধীরা। আলোচনার জন্য সরকার প্রস্তুত বলেও জানান মন্ত্রী কিরেন রিজিজু। এদিন পার্লামেন্টের সামনে কালো পোশাক পরে অবস্থান নেন কংগ্রেস সহ বিরোধী নেতারা। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিল যাদব সহ অনেকে। শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের তীব্র সমালোচনা করেন তারা। বুধবারও সকাল থেকে দিল্লির যন্তর মন্তরে জড়ো হয় ককরোচ জনতা পার্টির সমর্থকরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির নেতারা। বিক্ষোভস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের অতিরিক্ত সদস্য। এদিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর পুলিশের বল প্রয়োগের অভিযোগে জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালতের সময় নষ্ট না করতে আইনজীবীকে বলেছেন প্রধান বিচারপতি। আন্দোলনের মুখে রাজধানী নয়াদিল্লিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 16টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। ডিএমআরসির পরামর্শে বলা হচ্ছে বন্ধ স্টেশনগুলোতে কোনো ট্রেনও থামবে না।
এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করে কংগ্রেস। বিক্ষোভ চলাকালে রাহুল গান্ধী সহ বিরোধী জোটের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে দিল্লি পুলিশ। পরে তাদের ছেড়েও দেওয়া হয়। শিউলি রোসা, সময় সংবাদ। প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ভারত। কিউডেঙ্গা নামের টিকাটি নিতে পারবে 4 থেকে 7 বছর বয়সীরা। নির্মাতা প্রতিষ্ঠান বলছে ক্লিনিক্যাল ট্রায়ালে ডেঙ্গু প্রতিরোধ ও হাসপাতালে ভর্তি ঠেকাতে কার্যকর ভূমিকার প্রমাণ মিলেছে। টিকাটি ডেঙ্গু প্রবণ এলাকায় ব্যবহারের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রথমবার ডেঙ্গুর টিকা বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে ভারতের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা। তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি কিউডেঙ্গা টিকা নিতে পারবে 4 থেকে 7 বছর বয়সীরা। 3 মাসের ব্যবধানে নিতে হবে 2টি ডোজ। টিকাটি ডেঙ্গু ভাইরাসের 4টি সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। কোম্পানিটির দাবি, আগে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকুক বা না থাকুক এই টিকা নেওয়া যাবে। এমনকি টিকা দেওয়ার আগে ডেঙ্গু হয়েছিল কিনা তা জানতে কোনো পরীক্ষারও প্রয়োজন হবে না। অনুমোদনের ক্ষেত্রে 28,000-এর বেশি অংশগ্রহণকারীকে নিয়ে পরিচালিত 19টি আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বিবেচনা করা হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য অনুযায়ী দ্বিতীয় ডোজ নেয়ার 1 বছর পর পরীক্ষাগারে নিশ্চিত ডেঙ্গু প্রতিরোধে টিকাটির কার্যকারিতা ছিল 80.2%। আর ডেঙ্গুজনিত কারণে হাসপাতালে ভর্তি প্রতিরোধে 8 মাস পর কার্যকারিতা ছিল 9.4%। দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণও টিকাটি কার্যকর সুরক্ষা দিয়েছে বলে দাবি করেছে বায়োফার্মাসিউটিক্যালস। সম্প্রতি ভারতের ডেঙ্গু বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি তথ্য বলছে, গত 2 দশকে দেশটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 11 গুণ বেড়েছে। বিশ্বে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 1/3 ভারতে। শিউলি রোসা, সময় সংবাদ। খেলার খবর। বিশ্বকাপ ফাইনালের চরম নাটকীয়তার পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার মাঠের বাইরের বিতর্ক আর দল পুনর্গঠন। ফাইনাল হারার 24 ঘন্টা না পেরোতে ড্রেসিং রুমে কোন্দলের গুঞ্জনে তোলপাড় আলবিসেলেস্তে শিবির। তবে এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করে উড়িয়ে দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। একই সাথে নিজের বিদায় আর লিওনেল মেসিকে ছাড়া নতুন যুগে প্রবেশের যে গুঞ্জন ছড়িয়েছে তা নিয়েও মুখ খুলেছেন এই মাস্টারমাইন্ড। আকাশি সাদা সমর্থকদের কাছে শেষ মুহূর্তের নাটকীয়তা নতুন কিছু নয়, কিন্তু ট্রফি হাতছাড়ার পর যখন এক ঝাঁক প্রশ্ন আর গুঞ্জন তৈরি হয়, তখন দলের কর্তার মুখ থেকেই মূল সত্যিটা শুনতে চায় সবাই। বিশ্বকাপের সেই শ্বাসরুদ্ধকর ট্র্যাজেডির পর আর্জেন্টিনার ড্রেসিং রুম নিয়ে ওঠা নানান বিতর্ক ঠিক তেমনই এক ঝড়ের সৃষ্টি করেছে সমর্থক মনে। তবে মাঠের পারফরমেন্সের চেয়েও বেশি যখন অভ্যন্তরীণ কোন্দল আর ড্রেসিং রুম ঝামেলার কথা সামনে আসে, তখন আর তা সহ্য করতে পারেননি লিওনেল স্ক্যালোনি। প্রশিক্ষণ কেন্দ্র ছেড়ে যাওয়ার সময় গাড়ির জানালা থেকে এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে অত্যন্ত শক্ত ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। আমরা বিশ্বাসই করতে পারছি না যে আপনারা এমন একটা প্রশ্ন করছেন। এসব খবরের কোনো ভিত্তি নেই। আমাদের পথ ও ভাবনা সম্পূর্ণ আলাদা। এই বিতর্কের চেয়েও এখন বড় প্রশ্ন, কি হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের সোনালী প্রজন্মের ভবিষ্যৎ। স্ক্যালোনির চুক্তির মেয়াদ এবং ফুটবলারদের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায় ঘণ্টা বাজবে কিনা তা নিয়ে চারদিকে এখন নানা সমীকরণ। তবে এটা পরিষ্কার করলেন না স্ক্যালোনি, ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশাই রেখে দিলেন মাস্টারমাইন্ড। এমন বড় একটা টুর্নামেন্টের পর অনেক কিছু নিয়েই নতুন করে ভাবার সময় আসে। ডিসেম্বরের শেষ পর্যন্ত আমাদের দায়িত্ব আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো মানুষকে বুঝতে হবে এই দলটা নিজের সবটুকু দিয়ে লড়েছে। আমাদের কাছে জাতীয় দলটাই সবার আগে। কোচের ভবিষ্যৎ যখন পুনর্মূল্যায়নের টেবিলে, তখন নীরবতা বেছে নিয়েছেন লিওনেল মেসি। ফ্লোরিডা থেকে সোজা নিজ শহর রোজারিওতে পা রেখেছেন LM10। বাইরে সমর্থকদের ভিড় থাকলেও কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যাননি তিনি। অসুস্থ বাবার পাশে থাকতে সোজা চলে গেছেন নিজ শহরে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কেন্দ্রিক বিতর্কিত পতাকার কারণে সম্ভাব্য শাস্তির শঙ্কাও ঝুলে আছে মাথার উপর, যদিও সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি আর্জেন্টিনা ফেডারেশন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 2 ঘন্টা হয়ে গেছে আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। পেটের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য। 6টার দিকে এখন রাত বেলা বাজে 1টা, এখন বন্ধ, গ্যাস পাই নাই। অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বলে না। আগে তো তাও একটু থাকতো, এখন আসেই না। তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি। টিমটিম আগুনে রান্না করতে হিমশিম দশা। ফিলিং স্টেশনেও দীর্ঘ অপেক্ষা। কারিগরি ত্রুটিতে LNG টার্মিনাল থেকে সরবরাহ কম।
ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে 9,000 কোটি টাকা। একনেকে 8 প্রকল্প অনুমোদন। টেক্সটাইল খাতের সমস্যা নিরসনে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর। নৈতিক স্খলনের দায়ে জামায়াত এমপির পদত্যাগ দাবিতে বিক্ষোভ। কাবিননামা করল, বিয়ের বিষয়ে জানেন না কাজী। সালিসি অনুমতিপত্র না থাকায় নেই দ্বিতীয় বিয়ের আইনি বৈধতা। এই ছিল দুপুরের সময়ের পর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।